আপনাদের উপদেষ্টা পরিষদে গঠন করতে পারেন না ভালো দেখা। আপনি আবার নিজেই বলেন আমরা কিছু জানি না, আমরা যাদেরকে এনেছি তারাও কিছু জানে না, দেখে কি করতে পারে, মানে এক্সপেরিমেন্ট করতে করছে আর কি। ভাই মানুষের ভাগ্য নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন? এই এই একটা আপনার কে দিল? তো এইগুলো হলো গিয়ে শোনেন, এরা হলো গিয়ে নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। মানুষের আকাঙ্ক্ষাকে যারা গুরুত্ব না দেয় তারা কেবলমাত্র এই ধরনের কথাবার্তা বলতে পারে, এই ধরনের আচরণ করতে পারে। যে ডক্টর ইউনূস সাহেব আগামী নির্বাচন পরিচালনার যোগ্যতা হারিয়েছেন। ডক্টর ইউনূসের যদি মিনিমাম নীতিবোধ কাজ করে, ওনার উচিত হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যাওয়া। উনি যত দ্রুত যাবেন ওনার ততটা সম্মান অনেকখানি অলরেডি হানি হয়ে গেছে, ওনার ততটা সম্মান থাকবে। 2008 সালের নির্বাচনের মাধ্যমে 2009 সাল থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসছে এবং 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত উনি দেশে একটা ওনার মতো শাসন, স্বৈরাচারী শাসন চালিয়েছেন। এবং আমি মনে করি প্রথম দিন থেকে উনি যে কাজটা করেছেন সেটা হলো ডক্টর ইউনূসকে নানাভাবে বেইজ্জতি করার চেষ্টা করছেন। এবং এই 15.5 বছরে উনি যতটা বেইজ্জতি করতে পেরেছেন ডক্টর ইউনূসকে, তার চেয়ে বেশি বেইজ্জতি ডক্টর ইউনূস সাহেব নিজেই নিজেকে গত 7 মাসে করে ফেলেছেন। যা বাকি একটু আছে ওটা থাকতেই ওনার উচিত হবে, উনি যদি বুদ্ধিমান হন ওনার উচিত হবে একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের হাতে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলে চলে যাওয়া। যদি তা না করেন তাহলে ওনার পরিণতি ওনাকে ভোগ করতে হবে। এই জাতীয় নাগরিক পার্টি এরা কিন্তু বিএনপির মতো অথবা আপনার সিপিপির মতো অথবা বাম কোন একটা পার্টির মতো তারা কিন্তু কোনো প্রেশার দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তারা মনে করছে যে তাদের সামনে একটা মূলা ঝুলাই দেওয়া হয়েছে, এগুলো ক্ষমতার মূলা। তুমি কিন্তু আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতেছো, কাজে তোমরা আমরা যেভাবে চালাচ্ছি, আমরা যেভাবে করছি কাজগুলো তোমাদের সুবিধার জন্য করছি। এবং ওরাও ভাবতে ভালোবাসে যে আমাদেরকে এরা সুবিধা দিচ্ছে, আমাদের জন্য নির্বাচন বিলম্বিত করছে যাতে আমরা সারা দেশে আমাদের প্রভাব বিস্তার করতে পারি। একটা পদ্ধতি কিন্তু আছে। যে কথাটা বলছিলাম যে ওই যে কয়েকজন জামাতের যে কয়েকজন যে অনেকে নতুন প্রেসার গ্রুপ হতে যাচ্ছেন, ওনাদেরকে যদি এই জাতীয় নাগরিক পার্টিতে অন্তর্ভুক্ত করা যেত, চেষ্টা কিন্তু হয়েছিল নানাভাবে, যদি যেত তাহলে কিন্তু ওনারা আজকে প্রেসার গ্রুপ করতো কিনা আমার সন্দেহ আছে। হয়তোবা করতো না, আমি জানি না, কিন্তু আমার সন্দেহ আছে। আমি মনে করি ওনারা ওই পদ দিয়ে সন্তুষ্ট থাকতো যে আমরা তো কিছু একটা পেলাম। আচ্ছা, ওনাদের যদি প্রেসার গ্রুপই করতে হয়, ওনারা তো শিবির করছেন। শিবির তো একটা আদর্শ ভিত্তিক দল, তাই না? শিবির তো আর বিএনপির মতো আওয়ামী লীগের মতো না যে সকালে আওয়ামী লীগ বিকালে বিএনপি, এরকম তো হবে না। যে শিবির থাকে সে শিবিরই থাকে, কারণ তারা একটা আদর্শের উপর নির্ভর করে চলে। তো তারা তো আলটিমেটলি জামাতেই জয়েন করতে পারতো, কারণ জামাত নিজেই তো একটা প্রার্থী, জামাত নিজেই তো ক্ষমতার দাবিদার। তো তারা তো ওই ক্ষমতার সঙ্গে যাইতে পারতো। তা না যে তারা আলাদা একটা প্রেসার গ্রুপ নিয়ে থাকলো কেন? থাকলো এই কারণে যে তারা আসলে এখন মানে যে না পেরে বিপ্লবী হয়েছে, পাইনি বলে বিপ্লবী হয়েছে, এবং এই বিপ্লব তাদের মুখ রক্ষার জন্য তাদেরকে করতে হচ্ছে। তবে এত কিছু ব্যাখ্যার পরেও আমি কিন্তু তাদের এই যে প্রেসার গ্রুপ হিসেবে থাকার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে কিন্তু আমি সাধুবাদ জানাই। আমি মনে করি এটা ভালো। যত বেশি প্রেসার গ্রুপ হবে তত ভালো। আমাদের এখানে অনেক দল আছে, মানে এলেবেলে দল। এই যে গতবারে তো আমরা দেখলাম, গতবার জানুয়ারির নির্বাচনের আগে আমরা দেখেছি এই যে 24শে জানুয়ারি যে নির্বাচনটা হলো, তখন আমরা দেখেছি না হঠাৎ করে 2-3টা দলকে দেওয়া হলো। বিএনএম, তারপরে সরকার এতদিন তো মনে করেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তারা তার পক্ষে ছিল, তারা খুব একদম খুব মানে নির্ভার ছিল, কিন্তু তাদের উপরে কেউ কোনো চাপ দিচ্ছিল না, সব দল তাদেরকে সমর্থন দিচ্ছিল। একটা সরকার যখন নির্ভার হয়ে যায়, একটা সরকারের উপর যখন কোনো প্রেশার না থাকে, তখন সেই সরকারটা ভুল করতে বাধ্য। ভুল করছে এই সরকার, এখনো করতেছে। কাজে প্রেশার থাকা ভালো। প্রেশার থাকলে পরে সরকারও বুঝতে পারে তাদের ভুলটা কোথায় হচ্ছে। এই দুইটার কোনোটাই তারা করতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দৈনন্দিন যে জায়গাগুলো, এগুলো ভালো চলছে, এটা কি কেউ বলবে? একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তো, সে কি হ্যাপি? ঢাকা শহরে যে যানজট, সে কি হ্যাপি? আমি আগেও বলতাম, আগে সরকার আমলে বলতাম, আমাকে অনেকে বলতো ভাই দেশ কেমন চলছে। আমি বলি যে ঢাকা শহরের রাস্তার দিকে তাকান, ঢাকার রাস্তায় গাড়ি যেমন চলছে আমাদের দেশ তেমন চলছে।
আমি এখনো সে কথাই বলি, ঢাকা শহরের রাস্তা দিয়ে তাকান, গাড়ি যেরকম চলছে দেশ এরকম চলছে। তাহলে দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে এই সরকার খুব ভালো কিছু করতে পারছে এটা আমি মনে করবো না। তবে একটা কথা ব্যতিক্রম বলি আমি, তবে আমি একটা জায়গায় কিন্তু প্রশংসা করবো, যাকে আমি খুব বেশি সমালোচনা করতাম এক সময়, এখন তার প্রশংসা করতে চাই এই সুযোগে। সেটা হলো আমাদের বাজার দর কিন্তু এখন অনেকটা আমি মনে করি ভালো আছে, স্বস্তিতে আছে। কারণ আপনি হয়তো ব্যাখ্যা দিবেন যে শীতের আমলে শীতের সবজি উঠছে এই জন্য বেশি উঠছে, ব্যাখ্যা যাই দেন, আমরা তো এমন ব্যাখ্যাও আগেও শুনেছি যে শীতের মৌসুমেও কোনো শীতের সবজির দাম এত বেশি, এটা বলেছি। কিন্তু আমি মনে করি যে বাজারের এই জায়গাটা কিন্তু এই রমজান মাসে অন্তত পক্ষে আমি কিন্তু স্বস্তি পাচ্ছি, আমি মনে করি না যে খুব কঠিন কিছু আছে। এই জন্য আমি বশির সাহেবকে একটু ধন্যবাদ দিতেই চাই, ওনাকে মানে অনেক সমালোচনা করেছি ভাই, এই সুযোগে একটা ধন্যবাদ দিতে চাই যে উনি এই কাজটা মনে হয় ভালোই করছেন। কিন্তু আরেকটা যেটা আপনি বললেন যে একটা হলো দৈনন্দিন জীবনের, এছাড়া আর কোথাও আমি খুব মানে ভালো কিছু দেখি না। আইন শৃঙ্খলা তো ভয়ঙ্কর, এরকম ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো আসে নাই। এবং এর পেছনে সরকারের যে আপনার মানে কোনো কিছু না করা দায়ী, তেমনি কিছু কিছু করাও দায়ী। মানে ওনারা এমন এমন কিছু কাজ করছেন যে যারা নাকি এই সমস্ত অপকর্মগুলি ঘটাচ্ছি, তারা মনে করছে যে এই সরকার যেহেতু এই কথাটা বলছে, এই কাজটা করছে, অতএব বোধহয় আমি এই আকামটা করতে পারি। এরকম সরকারের কিন্তু কিছু আশকারাও আছে বলে আমি মনে করি, এটা হলো একটা দিক। আবার দ্বিতীয় দিকটার কথা বলেন আপনি, নির্বাচনে যে কাজটা করার কথা, যারা নির্বাচনে অংশ নেবে, নির্বাচনে কারা অংশ নেবে? সাধারণ মানুষ অংশ নেবে, আর রাজনৈতিক দলগুলো অংশ নেবে। রাজনৈতিক দলগুলোতে আমি এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টিকে বলতে শুনি নাই যে এই সরকার যেভাবে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে সেই অগ্রসরটা খুব ভালো হচ্ছে। আমি বড় রাজনৈতিক দলকে এটা বলতে শুনি নাই এই পর্যন্ত। এক নেতা যদিও বলে এই সরকারকে আমরা সাপোর্ট দেবো, ওই দলের আরেক নেতা বলে সরকার কেন রোড ম্যাপ ঘোষণা করছে না। ওই সরকারি আরেক দল বলে যে সরকার কিন্তু প্রলম্বিত করছে, দীর্ঘায়িত করছে বলে। আর সরকার কি বলে? সরকার বলে যে আমরা সংস্কার করব, সংস্কার করে তারপর নির্বাচন করব। এখন প্রশ্ন কিন্তু অনেক উঠেছে যে সংস্কার প্রসঙ্গটা আসছে কেন? সংস্কারটা যে করতেই হবে, আমাদের এই আন্দোলনের মূল দাবি আমাদের সংস্কার ছিল। দেখেন এই সমস্ত প্রসঙ্গ ছিল একটা জিনিস, সেটা কি ছিল? আমরা এমন ব্যবস্থা চাই যাতে নাকি স্বৈরাচার আর কেউ না হয়ে উঠতে পারে, এটা ছিল। এখন এটাকে যদি আপনি সংস্কার বলেন, ওকে মানতে রাজি আছি, তাহলে সংস্কার আমরা চাই। প্রশ্নটা হচ্ছে সংস্কারটা কে করবে? সংস্কারের জন্য সরকার যে প্রক্রিয়া অবলম্বন করেছে, কতগুলি সংস্কার কমিশন গঠন করেছে, প্রথমে তারা সংস্কারের জন্য কতগুলি বিষয়বস্তু নির্ধারণ করেছে। এখানেও একটা ঘাটতি আছে মনে করি। দেখেন এতগুলি সংস্কার করছে, 11টা 12টা সংস্কার কমিশন করছে, শিক্ষা কিন্তু তারা সংস্কার করার দরকার নাই। শিক্ষা সংস্কার বিষয়ে কিন্তু কোনো কথা নেই তাদের, কারণ তারা শিক্ষাটা এখন গুরুত্বই দিচ্ছে না। গুরুত্ব দেবে কি? তারা তো ছাত্রদেরকে দেখাচ্ছে যে তুমি রাজ সিংহাসনে বসো, তোমার লেখাপড়া শেষ করতে হবে না, তুমি ছাত্র অতএব তুমি দল করো, তোমাকে লেখাপড়া করতে হবে না। তারা তো ওই লাইনে গেছে, মানে একটা জেনারেশনকে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু সুকৌশলে খেয়াল করেন জিনিসটা, মানলাম। তারপরও তারা কতগুলো সংস্কার করছে। এই সংস্কার কমিশন গুলো কাদের দিয়ে গঠন করা হয়েছে? আমার কাছে তো কোনো সংস্কার কমিশনকে আপনি তো মার্ক মনে হয় না, মনে হয় না। তো আপনি কিভাবে এই সংস্কারের জন্য যোগ্য, এটা কে নির্বাচন করলো? এক একটা কমিশনে 10 জন 12 জনকে লোককে নিয়োগ দেওয়া হয়েছে। এরাই যে সংস্কার করতে পারবে এটা আপনি কিভাবে নিয়োগ করলেন, নির্ধারণ করলেন? কে নির্ধারণ করে দিচ্ছে আপনাকে? কোন যোগ্যতায়? কয়েকজন আমলা নির্ধারণ করছে? আপনি বলবেন যে না, এটা সরকার নির্ধারণ করছে। এই সরকার আপনি সংস্কার করতেছেন কেন? গণ আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, গণ আন্দোলনের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য করতেছেন। কে করতেছে? এই সরকার করতেছে। এই সরকার কি নিজেই গণ আন্দোলনকে ধারণ করে, চেতনাকে ধারণ করে? এই যে আন্দোলনটা হয়েছে 36 দিনের আন্দোলন বলি আমি, আপনি বলেন তো এই আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের পুরো আন্দোলনে ডক্টর ইউনূসের অবস্থানটা কোথায় ছিল? বলেন আপনি। আমি খুচরা মুচরা পরে আলাপ করি, আগে আমি মানে প্রথমটাকে ধরি। ডক্টর ইউনূস সাহেব এই আন্দোলনের কোথায় ছিলেন? কোথাও ছিলেন না। উনি কোথাও ছিলেন না রে ভাই, কথা হলো পরিষ্কার।
শেষ দিকে এসে যখন ওনাকে শেখ হাসিনা নানাভাবে বিপর্যস্ত করে তুলছিল, নানাভাবে ভোগান্তি স্বীকার করছিল, শেষ দিকে উনি একটু একটা ইন্টারভিউ দুই একটা কথা বলার চেষ্টা করছেন, কিন্তু সেই কথা বলার সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দেন। উনি যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, এটা কে ছিল? এই যে একজনকে বানাইছেন নূরজাহান বেগম, তাকে বানাইছেন স্বাস্থ্য উপদেষ্টা। উনি কি আন্দোলনের চেতনাকে ধারণ করেন? আন্দোলন যখন চলছিল তখন যাই যদি আপনি আন্দোলনকারীকে বলতেন যে ভাই তোমরা ভালোভাবে আন্দোলনটা করো, কারণ তোমরা যদি সফল হও তাহলে এই সরকারের পতন হবে, তখন আমরা নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, যদি এই কথা আপনি তখন বলতেন, ওই লোকগুলো তো আপনাদের পিটাইতো, বলতে পারি কি ফাইজলামি করেন, কে নূরজাহান বেগম, কার জন্য আমি আন্দোলন করবো? করতেন আপনি? সবচেয়ে পাওয়ারফুল উপদেষ্টা একজন আছে, আদিলুর রহমান খান। ওনার তো আমি শুনি যে উনি নাকি প্রায় প্যারালাল ইউনুস হয়ে গেছেন। বিভিন্ন জায়গায় একটা রিপোর্টে বললাম, বিদেশে একটা পত্রিকায় ওনার সম্পর্কে নানা কাহিনী, তিনটেই পারবেন। আমি সব সময় যে কথাটা বলতাম, আমার কাছে মনে হতো এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস গভর্নমেন্ট। মানে একটা জিনিস হয় কি, আপনি যদি পরিশ্রম করে কিছু একটা অর্জন করেন তাহলে সেই অর্জনটার প্রতি কিন্তু আপনি একটা মায়া থাকে। ওনারা তো কিছু পরিশ্রম করে পায় নাই। ডক্টর ইউনূস কি অনেক পরিশ্রম করে এই পদটা পেয়েছেন? পান নাই তো। উনি যাদেরকে এনেছেন তারাও কি কোনো পরিশ্রম করে এই পদটা পাইছেন? পান নাই তো। লটারি পাওয়ার মতো পাইছেন, এবং দেখবেন যে লটারিতে টাকা পেলে কিন্তু খুব দ্রুত খরচ হয়ে যায়। এখন ওনাদের যে এই অবস্থা, তো ওনাদেরকে গুরুত্ব দিচ্ছেন না। এই দেশের মানুষ যে কত আশা নিয়ে ওনাদেরকে সমর্থন দিয়েছেন, এটা ওনারা উপলব্ধি করতে পারেন? আমার দেখা মতে এদেশের ইতিহাসে এমন কোন দ্বিতীয় সরকার আসে নাই যারা নাকি এই সরকারের মতো এত বিপুল সমর্থন পেয়েছে। সকল রাজনৈতিক দল, কি বিএনপি, কি জাতীয় পার্টি, যত পার্টি আছে দেশের, সকল মানুষ, জনগণ, আপনি ভাবেন তো 8 তারিখে তারা তো ঘুমাইতেই পারে নাই যে আমরা কত ভালো একটা ব্যক্তিকে আইনা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাইছি, এই আনন্দে। এখনো এই দেশের মানুষ ঘুমাইতেই পারে না যে কাদেরকে আমরা আনলাম, এটা কি করতেছি। সেই হিসাবে দেখলে পরে এই সরকার আমাদের ঘুম কেড়ে নিছে ভাই, এটা হলো কি পরিষ্কার কথা। মানুষ, আমি কালকে দেখলাম, আজকে আমি সোশ্যাল মিডিয়ায় আমাদের ডিপার্টমেন্টের আমাদের এক সাবেক একজন মানে স্টুডেন্টের এক ভদ্র মহিলার একটা স্ট্যাটাস দেখলাম যে গতকালকে সন্ধ্যা 7:30টার সময় উনি যে আপনার এলিফ্যান্ট রোডের মল্লিকা সিনেমা হল যেখানে আগে ছিল, ওই জায়গায় কি যখন নাম হয়েছে, ওইখানে রাস্তা থেকে ওনার পকেট থেকে মোবাইল নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে। একজন ছুরি ধরেছে, বলেছে আপনি মোবাইলটা দেন, সে মোবাইলটা নিয়ে চলে গেছে। একটা ইয়াং একটা ছেলে। ওইকে চলে যাওয়ার পর আমি চিৎকার করছি, পাশে পুলিশ ছিল, পুলিশকে বলতেছি, কেউ আমাকে কোনো হেল্প করছে না। এবং পুলিশকে গিয়ে জিজ্ঞেস করতেছেন যে ভাই এই এলাকাটা তাহলে কোন থানায় পড়ছে, আমি থানায় যাব। ওই পুলিশ বলে কি আমি নতুন আসছি। বুঝলেন এখন অবস্থাটা কি? কেউ দিনে দুপুরে এগুলো হচ্ছে। আপনার রাস্তায় বের হওয়ার সময় কিন্তু আপনাকে টেনশন করতে হবে, আমি যে রাস্তায় যাচ্ছি কেউ যদি আমার মোবাইলটা নিয়ে যায়, আমি কোথায় যেয়ে মামলা করব? আপনি কোথাও মামলা করতে পারবেন না, জীবন উদ্ধার তো দূরের কথা, কিচ্ছু হবে না আপনার। এটা কি এখানে হচ্ছে না? হচ্ছে এই দেশে। কেন হচ্ছে? কারণ মানুষ মনে করছে, যারা চিন্তাই করছে তারাও মনে করছে যে আমাকে যদি ওখানে যেটা গণপিটুনি না দেয় তাহলে আর কিছু হবে না। গণপিটুনিতে পড়ে গেলে তো কিছু করার নাই। এখন মানুষ কিন্তু ওদিকে যাবে আস্তে আস্তে, দেখবেন আপনি, মানে কোনো নিয়ন্ত্রণ তো নাই। এক ভদ্রলোক, উনি একসময় আর্মিতে জেনারেল ছিলেন, কে আমি জানি না, উনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে উনি কিভাবে ছিলেন। উনি মধ্যরাত্রে প্রেস কনফারেন্স করেন ভাই, আগামীকাল থেকে কিছু হবে না, এবং তারপর দিন থেকে তো হচ্ছে। এখন উনি বললেন, একজন দায়িত্ববান ব্যক্তি বললেন যে আগামীকাল থেকে আর কিছু দেখবেন না আপনার, সোমবার থেকে, রোববার রাতে করছিল, বলছে সোমবার থেকে আপনার সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখবেন। দেখছেন? ওনাকে জিজ্ঞাসা করি, ভাই আপনি দেখছেন? সবচেয়ে বড় কথা, আমি আপনাকে একটা কথা বলি, যে সংস্কারটা আপনি করবেন কিসে? রাষ্ট্র পরিচালনায় যে নীতিমালা, সেখানে তো সংস্কার গুলো আসবে, তাই না? তো সেইটা করার এখতিয়ার এই সংস্কার কমিশনকে কে দিয়েছে?
আচ্ছা, ওখানে কি আমার মতামত প্রতিফলিত হচ্ছে? আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্টও করি না। এখন সবগুলি রাজনৈতিক দলগুলো বললো যে হ্যাঁ এই ঐক্যমত্য আমরা পুষলাম, এটা আমার কি? আমি তো ওখানে নাই, ওখানে তো আমি নাই। আমি তো কোনো পলিটিক্যাল পার্টিকে আমি সাপোর্ট করি না, বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি আমি মেম্বার না, সমর্থকও না। আমি বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, তাহলে আমি কোথায়? এই দেশে কোন পার্টির সঙ্গে নেই এমন লোকের সংখ্যা আপনি মোর দেন 40%। টোটাল পপুলেশনের মোর দেন 40% লোক কোনো পলিটিক্যাল পার্টি করে না, তারা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে নেই। তো তাদের মতামত, তাদের চাওয়া পাওয়া, তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকবে না? থাকবে। সেই ইচ্ছা অনিচ্ছার মূল্যটা, সেই ইচ্ছা অনিচ্ছাকে আলী রিয়াজ সাহেব ধারণ করেন কেমন কিনা বুঝান তো আমার ভাই। উনি তো যদিও ডক্টর ইউনূসের নেতৃত্বে দ্বিতীয় ব্যক্তি আলী রিয়াজ, উনি হলো ওটা সহকারী প্রধান আর কি, উনি তো এখানে দ্বিতীয় ব্যক্তি। তো ইউনূস সাহেব তো ব্যস্ত, তো উনি তো মূলত ভার্চুয়ালি উনি সব করতেছেন। তো উনি কিভাবে আমার চিন্তাকে ধারণ করেন আপনি আমার বুঝান ভাই, কেমনে সম্ভব? একটা বিদেশি লোক কেমনে সম্ভব? মানে বেইজ্জতি, একটা জাতিকে বেইজ্জতি করার সম্ভাব্য যত রকম পদ্ধতি আছে ডক্টর ইউনূস তাই করতেছেন, এটাই মনে করি। দেখেন এটা হতে পারতো কিভাবে, যদি জাতীয় পর্যায়ে কোনো রাষ্ট্রনীতিতে, রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে যদি আপনাকে সংস্কার করতে হয়, সেই সংস্কার করার একমাত্র একটাই হলো জনগণের। কারণ সব জনগণ তো আসবে না, তাহলে জনপ্রতিনিধিদের, যাদেরকে আমি জনপ্রতিনিধি হিসেবে পাঠাবো তারাই কেবল সংস্কার করতে পারবে, আর কেউ না। আলী রিয়াজ তো নাই। প্রভাবমুক্ত নির্বাচন না হওয়ার ক্ষেত্রে অনেকগুলি আছে, মানে ঘটনা আছে, অনেকগুলি বিষয় থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রভাবমুক্ত নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ডক্টর ইউনূস সাহেব নিজে। কারণ ওনার তো রাজনৈতিক দল আছে, উনি কি ছাত্রদেরকে বলে পলিটিক্যাল পার্টি করো বলে নাই? বলছে উনি নিজের, উনি তো আসলে দলীয় সরকারই পরিচালনা করছেন এক অর্থে। এটা তো ওনার দল, উনি অস্বীকার করতে পারবেন বলে নাই। উনি বলছেন উনি উৎসাহ দিয়েছে, উৎসাহ দিয়েছে, এটা ওনার দল। এই দল ভালো করুক এটা উনি চান না? চান তো। ওই দল যদি নির্বাচন করে তো সেক্ষেত্রে উনি কিভাবে পক্ষপাত মানে দুষ্ট না হয়ে থাকতে পারবেন? কিভাবে থাকবেন রে ভাই? আমি মনে করি এই সময়ে পরিষ্কার কথা ভাই, এই সংস্কার বোগাস, এই সংস্কার করা একটু এদের নাই। সংস্কার যদি গণ আন্দোলনের চেতনা হয়ে থাকে, সেই চেতনাকে ধারণ করে এই গণ আন্দোলনটা কে করছে? এদেশের জনগণই তো করছে নাকি? আন্দোলন তো দেশের জনগণ করছে। তো সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তারাই সংস্কার করবে। যদি তারা সংস্কার না করে জনগণ আবার তাদেরকে ঘাট ধরে ক্ষমতা থেকে নামাবে। কিন্তু যতবার আপনি সংস্কার করবেন সেটা জনগণের প্রতিনিধিদের দ্বারাই হতে হবে, অন্য কেউ না। বিদেশ থেকে আমদানি কিন্তু কোনো প্রফেসরকে দিয়ে করানো যাবে না, কারণ উনি ডিস্টিংগুইশড প্রফেসরই হন আর এমিরেটাস প্রফেসরই হন, কিছু যায় আসে না রে ভাই, কিছুই যায় আসে না, এটা হইতে পারবে না। কাজে এই কাজটা কে করবে? একমাত্র জনপ্রতিনিধিরা করবে। এখন সবাই বলে এখন তো ইলেকশন হলে পরে বিএনপি জিতবে, কাজে এই রাজ্যে ইলেকশন দেওয়া যাবে না। আরে বিএনপি যে জিতবে এটা তোমার কে কইছে? যারা বলে বিএনপি জিতবে তারা তাহলে কেমনি কেউ বুঝে তারা জিতবে না? তারা কেন জিতবে না এটা তারা একবার চিন্তা করছে? এই দেশে জনগণ ভুল করবে, ভুল করলে করবে, জনগণই তো করবে। আমার কি ভুল করার অধিকার নাই? সব শুদ্ধ আপনি করতেছেন, আপনি যে সব শুদ্ধ করতেছেন তার তো কোনো নমুনা দেখতেছেন এই পর্যন্ত। আপনি তো একটা উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন ভালো দেখা। আপনি আবার নিজেই বলেন আমরা কিছু জানি না, আমরা যাদেরকে এনেছি তারাও কিছু জানে না, দেখে কি করতে পারে, মানে এক্সপেরিমেন্ট করতে করছে আর কি। ভাই মানুষের ভাগ্য নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন? এই এক্টের আপনার কে দিল? তো এইগুলি হলো গিয়ে শোনেন, এরা হলো গিয়ে নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। মানুষের আকাঙ্ক্ষাকে যারা গুরুত্ব না দেয় তারা কেবলমাত্র এই ধরনের কথাবার্তা বলতে পারে, এই ধরনের আচরণ করতে পারে। আর আমরা পড়ে গেছি আমেরিকানদের খপ্পরে, বিদেশিদের খপ্পরে। এই আলী রিয়াজ, কামাল আহমেদ, আচ্ছা বলেন ভাই, আমি কামাল আহমেদের কথাটা বলিনি। আপনি গণমাধ্যমে চাকরি করছেন এত বছর, আপনার তো আমার তো সমসাময়িক,
আপনি তো পড়াশোনা করছেন জার্নালিজমে, তারপরে করছেন জার্নালিজম সারা জীবন, আর তো কোনো আদার ব্যবসা তো করেন নাই, আর অন্য কোনো ব্যবসা বাণিজ্য করেন নাই, এটাই করতেছেন। তা আপনি আমাকে বলেন ভাই, কামাল আহমেদ ইংল্যান্ডের নাগরিক, সে কেমনে করে আমার গণমাধ্যম ঠিক করবো? সে আমার গণমাধ্যম সম্বন্ধে কি জানে? সে তো আমাদের দেশে গণমাধ্যমে চাকরি করতে আসছিল, প্রথম আলোতে কতদিন চাকরি করছে না, কিন্তু ফেল হয়েছে, কিন্তু ব্যর্থ প্রমাণিত হয়ে চলে গেছে। এই লোককে আনছেন আপনি আমাদের এখানে গণমাধ্যম ঠিকঠাক করার জন্য, সংস্কার করার জন্য? হবে কিছু? হবে? উনি আমাদের আমাদের পার্ট জানে, উনি জানে আমাদের সাংবাদিকের পেইনটা কোথায়, জানে উনি। উনি কিভাবে জানবে? উনি জানেন না, সম্ভব না এটা। পলিটিক্যাল পার্টির সঙ্গে লিয়াজো করার জন্য নিয়ে আসছেন মনির হায়দারকে। কেন? আমাদের এখানে আর লোক আছিল না? উনি আমেরিকা থেকে এসে নিয়ে এখানে যে সব ঠিকঠাক করে দেবে? এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা হলো মানে নিজেরটা ভালো না অন্যেরটা ভালো, এটা ডক্টর ইউনূস সাহেবের একটা পুরনো মানসিকতা। এই যে এইবার আমি সর্বশেষে কথা বলে শেষ করি, অনেকক্ষণ হয়ে গেছে। এই যে এইবার জাতিসংঘকে নিয়ে আসছে, জাতিসংঘ নাকি মধ্যস্থতা করবে সংস্কার প্রক্রিয়া। আমাদের এখানে মধ্যস্থতা করার কোনো প্রয়োজন দেখা দিচ্ছে বন্ধ? ওটা কে ডাকছে? গুতেরেসকে কে ডাকছে আপনি আবার বলেন? আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো কি বলছে যে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না, অতএব আমাদের একজন মধ্যস্থতাকারী দরকার? বলছে? বলে নাই তো। এটা কেউ বলছে? তাকে আনছে ডক্টর ইউনূস। কেন আনছে? ওই যে বললাম, ওনার একটা ভালোবাসা আছে বাইরের প্রতি, বাইরের একটা লোককে নিয়ে আসছে, আইনা বোঝানোর চেষ্টা করেছে। আর আমরাও জাতি, আমরা বুঝতেছি ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসছে, তার সঙ্গে যে তারা পাঞ্জাবি পড়াইছে গ্রামীণ চেকের, তারপরে তারা নিয়ে যে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারি করছে, বিশাল কিছু হয়ে গেছে। আরে ভাই, জাতিসংঘের মহাসচিবের কি দেওয়ার ক্ষমতা আছে বলেন তো আপনি? এখন এই অর্গানাইজেশনের কোনো মূল্য আছে এখন সারা দুনিয়াতে? যে ডক্টর ইউনূস সাহেব আগামী নির্বাচন পরিচালনার যোগ্যতা হারিয়েছেন। ডক্টর ইউনূসের যদি মিনিমাম নীতিবোধ কাজ করে, ওনার উচিত হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যাওয়া। উনি যত দ্রুত যাবেন, ওনার ততটা সম্মান অনেকখানি অলরেডি হানি হয়ে গেছে, ওনার ততটা সম্মান থাকবে। আমি একটা কথা বলে শেষ করি। 2008 সালের নির্বাচনের মাধ্যমে 2009 সাল থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, এবং 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত উনি দেশে একটা ওনার মতো শাসন, স্বৈরাচারী শাসন চালিয়েছেন। এবং আমি মনে করি প্রথম দিন থেকে উনি যে কাজটা করেছেন সেটা হলো ডক্টর ইউনূসকে নানাভাবে বেইজ্জতি করার চেষ্টা করছেন। এবং এই 15.5 বছরে উনি যতটা বেইজ্জতি করতে পেরেছেন ডক্টর ইউনূসকে, তার চেয়ে বেশি বেইজ্জতি ডক্টর ইউনূস সাহেব নিজেই নিজেকে গত 7 মাসে করে ফেলেছেন। যা বাকি একটু আছে, ওটা থাকতেই ওনার উচিত হবে, উনি যদি বুদ্ধিমান হন, ওনার উচিত হবে একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের হাতে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলে চলে যাওয়া। যদি তা না করেন, তাহলে ওনার পরিণতি ওনাকে ভোগ করতে হবে।